জাপানের ছোট্ট এক শহর থেকে এক তরুণী নিখোঁজ হয়ে যায়। ৩ বছর পর ২০০ কিলোমিটার দূরে একটি পুড়ে যাওয়া বাড়ির ছাইয়ের মধ্যে ওই তরুণীর কঙ্কাল পাওয়া যায়। অটোপসি রিপোর্ট বলছে ওই তরুণীকে খুন করা হয়েছে। আর এখান থেকেই শুরু হয় পুলিশের তদন্ত। এমন এক তদন্ত যার পরতে পরতে রয়েছে টুইস্ট আর রহস্য। মেয়েটির সাথে আসলে কি হয়েছিল, কে তাকে খুন করলো, কিভাবে খুন করলো, আর কি কারণে তার খুন করা হয়েছিল জানলে আপনিও চমকে যেতে বাধ্য হবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি জাপানিজ ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি সাইলেন্ট প্যারেডের কথা। মূলত এই মুভিটা অনেকে এক্সপ্লেন করেছে, কিন্তু আমি লক্ষ্য করলাম কেউই এই মুভিটা ভালো করে এক্সপ্লেন করেনি। তাই আমি এই মুভিটার প্রত্যেকটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনে চলে যাচ্ছি। সাল 2017, জাপানের কিকুরু সিটিতে মিউজিক কন্টেস্ট হচ্ছে। স্টেজের মধ্যে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার নাম সাওরি। সাওরি জীবনে প্রথম এত মানুষের সামনে দাঁড়িয়ে গান গাইছে, তাই একটু নার্ভাস। তবে সাওরি গাইতে শুরু করলে সাওরির গানের কণ্ঠ শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। এরা সাওরির বাবা মা ইউতারো আর নামিকি, সাথে সাওরির ছোট বোন নিসুমি। ইনি সাওরির বাবার বন্ধু তোজিমা। সাওরিকে খুবই ভালোবাসে, ছোটবেলা থেকে নিজ সাথে বড় করেছে। আর এই যে দুজন জাজের সিটে বসে আছে, নিকুরা আর তার স্ত্রী রুমি, এদের কোনো সন্তান নেই। তাই ছোট থেকে তারা সাওরিকে নিজের মেয়ের চোখে দেখে। এমনকি নিকুরা একজন মিউজিক টিচার, তার অনুপ্রেরণাতেই সাওরি আজ সিঙ্গার হতে চলেছে। সাওরির একজন বয়ফ্রেন্ডও আছে যার নাম তাকাজাকি। স্টেজের পারফর্ম শেষে সাওরির সিডি বের করার প্রস্তুতি চলছিল। তবে সাওরির বাবা ইউতারোতে রাজি হচ্ছিল না। তখন নিকুরা আর রুমি ইউতারোকে বোঝায় যে মিউজিকে সাওরির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাই ইউতারো রাজি হয়ে যায়। আর এরপরই সাওরির ডিবিউটের জন্য গানের রিহার্সাল শুরু হয়। তবে এরপরই হঠাৎ এক রাতে সাওরি নিখোঁজ হয়ে যায়। সিন চলে যায় ৩ বছর পর। শহর থেকে ২০০ কিলোমিটার দূরে আগুনে পুড়ে যাওয়া বাড়ির ছাইয়ের মধ্যে একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। ডিএনএ টেস্ট করে জানা গেছে সেটা সাওরির কঙ্কাল। তাই সাওরির পরিবারও আজ জানতে পারল তাদের মেয়ে মারা গেছে। অন্যদিকে পুলিশ অফিসার উৎসুমি সাওরির কেসে তদন্ত করছে। সে তার টিমকেও জানায় ৩ বছর আগে 2019 সালের মার্চের 29 তারিখ রাত ঠিক 8টার সময় সাওরি নিখোঁজ হয়েছিল। এই মাসের 2 তারিখে এখান থেকে 200 কিলোমিটার দূরে একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে সাওরির কঙ্কাল পাওয়া গিয়েছে। অটোপসি করার পর সাওরির মাথার খুলির পিছের দিকে বড় একটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাই ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে সাওরি মারা যায়নি। আগুনে পোড়ার আগেই কেউ তার মাথায় আঘাত করে তাকে খুন করেছিল। কঙ্কালটি যেখানে পাওয়া গিয়েছে সেখানে ইয়োশি নামে 83 বছরের এক বৃদ্ধার কঙ্কালও পাওয়া গেছে। তবে ইয়োশি ওই বাড়ির মালিক ছিল, আর সাওরির খুনের অনেক আগেই সে মারা গিয়েছিল। তবে সাওরি যখন নিখোঁজ হয়েছিল ইয়োশির ছেলে হাসানুমা ওই সময় এই শহরেই ছিল। কিন্তু ইয়োশি ওই বাড়িতেই থাকতো যেখানে সাওরির কঙ্কাল পাওয়া গিয়েছে। তাই সন্দেহটা এখন হাসানুমার দিকে যাচ্ছে। হাসানুমা হয়তোবা সাওরিকে এখান থেকে কিডন্যাপ করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে হত্যা করতে পারে। উৎসমির কথার মধ্যেই পুলিশ অফিসার কাসানুগি আসে। আর হাসানুমার ফটো দেখা মাত্রই কাসানুগি তাকে চিনে ফেলে। কাসানুমি উৎসমিকে একটি কেস ফাইলও দেখায়, যেখানে আজ থেকে 12 বছর আগে 2017 সালের 12 মে ইওনা নামে 12 বছর বয়সী একটি মেয়ে নিখোঁজ হয়েছিল। আর তার 4 বছর পর ইওনার কঙ্কাল পাওয়া গিয়েছিল, যেমনটা সাওরির পাওয়া গিয়েছে। পুলিশ তখন ইওনার খুনি সন্দেহ করে এই হাসানুমাকে অ্যারেস্ট করেছিল, কারণ ওই সময় হাসানুমা ইওনার বাবার প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত। জাপানের নিয়ম অনুযায়ী মৃতদেহকে নষ্ট করার অপরাধের জন্য মামলা করার নির্দিষ্ট সময়সীমা 3 বছর। তাই ইওনার মৃত্যুর 4 বছর পার হয়ে যাওয়ার কারণে ওই সময় হাসানুমার বিরুদ্ধে শুধুমাত্র হত্যা মামলা করা হয়েছিল। কিন্তু হাসানুমাকে জিজ্ঞাসাবাদ করার সময় হাসানুমা তার মুখ দিয়ে একটি শব্দ বের করেনি। এমনকি কোর্টের ট্রায়াল চলাকালীন অবস্থাতেও সে নিশ্চুপ ছিল। তাই একসময় প্রমাণের অভাবে কোর্ট হাসানুমাকে মুক্ত করে দেয়। তখন উল্টো পুলিশকেই হাসানুমাকে 10 মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ দিতে হয়েছিল। আর ইওনার মাও কোর্টের রায়ের পর এই রায় সহ্য করতে না পেরে আত্মহরণ করেছিল। এরপর হাসানুমাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কুসানাগি প্রথমে হাসানুমার কাছে জানতে চায়, 3 বছর আগে তুমি সাওরিকে কিডন্যাপ করে তোমার ওই গ্রামের বাড়িতে নিয়ে খুন করেছিলে। তোমার ঘরে সাওরির রক্তমাখা জ্যাকেটও পাওয়া গিয়েছে। তবে হাসানুমা এই বিষয়ে কোনো কথাই বলছে না, ঠিক আগের মতো নিশ্চুপ বসে আছে। হাসানুমা কুসানাগিকে মনে করিয়ে দেয়, আগেও তো তুমি আমাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিলে, তখন কি হয়েছিল তোমার মনে নেই? এরপর উৎসুমি ইউকো নামে একজন ফিজিক্স সায়েন্টিস্টের সাথে দেখা করে। যদিও সে সায়েন্টিস্ট, তারপর তার মধ্যে ডিটেকটিভ জ্ঞান অনেক বেশি। অনেক জটিল কেসে খুব সহজে সে সমাধান করে দিতে পারে। এই জন্য সবাই তাকে ডিটেকটিভ গ্যালিলিও বলেও ডাকে।
উৎসুমি ইউকাওকে সাউরির কেসের বিষয়ে বলে যে আজ থেকে 3 বছর আগে সাউরি নিখোঁজ হয়েছিল। 23 দিন আগে আমরা হাসানুমার গ্রামের বাড়িতে ওর কঙ্কাল পেয়েছি। সাউরি যখন নিখোঁজ হয়েছিল হাসানুমা তখন এই সিটিতেই ছিল, আর ওই সময় হাসানুমার সাথে সাউরির একটি ঘটনা ঘটেছিল। উৎসুমি সেই ঘটনার কথা বলে, যেখানে আমরাও দেখতে পাই সাউরির বাবা মার একটি হোটেল আছে। সাউরি মাঝে মধ্যে তার বাবা মাকে সেখানে সাহায্য করত। হঠাৎ এক রাতে অন্যান্য কাস্টমারদের মধ্যে হাসানুমা এসেছিল। কোনো একটি বিষয় নিয়ে হাসানুমার সাথে সাউরির একটি ঝামেলা বেঁধে গিয়েছিল। এই জন্য ইউতারা হাসানুমাকে তার হোটেল থেকে বেরো করে দিয়েছিল। এর ঠিক 1.5 মাসের মাথায় সাউরি নিখোঁজ হয়, আর 3 বছর পর এসে হাসানুমার গ্রামের বাড়িতে সাউরির বডি পাওয়া গিয়েছে। উৎসুমি ইউকাওকে হাসানুমার ওই রক্তমাখা জ্যাকেটটিও দেখায়, যে কাসানুগা যতই হাসানুমাকে এই এভিডেন্স দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিল, হাসানুমা কিছুতেই তার মুখ খোলেনি, যে জন্য হাসানুমাকে অ্যারেস্ট করেও পুলিশকে ছেড়ে দিতে হয়েছে। উৎসুমি ইউকাওকে 15 বছর আগের ইউনার কেসের বিষয়ে বলে। অন্যদিকে হাসানুমাকে রিলিজ করে দেওয়ার পর কাসানুগা সাউরির বাবা মার সাথে দেখা করে বিষয়টি জানায় যে বাধ্য হয়ে ওকে ছেড়ে দিতে হয়েছে। এটা শুনে সাউরির বাবা মা কষ্ট পাচ্ছে, কারণ যে ব্যক্তি তাদের মেয়ের এই অবস্থা করল তার কি আদৌ বিচার হবে না? এদিকে উৎসুমির কথা আমরা এটাও জানতে পারি হাসানুমার বাবা একজন ডিটেকটিভ ছিল, তাই ছোটবেলা থেকে হাসানুমা তার বাবাকে বিভিন্ন কেসের জিজ্ঞাসাবাদ করতে দেখেছে। তখন থেকে হাসানুমা জিজ্ঞাসাবাদ সম্পর্কে ভালো করে জানে। এই জন্য মূলত জিজ্ঞাসাবাদ করার পর হাসানুমা কোনো উত্তর দেয়নি, কারণ সে ভালো করে জানে সে যদি মুখ না খোলে তাহলে তার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করা খুব কঠিন হয়ে যাবে। উৎসুমি ইউকাওকে এটাও বলে, আপনি আবার কুসানাগিকে বলবেন না। ওই সময় ইউনার কেসে যদি সে হাসানুমাকে শাস্তি দিতে পারত তাহলে হয়তোবা সাউরির সাথে এই ঘটনা ঘটত না। তাই সাউরির সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য ও নিজেকে দায়ী করছে। এমনকি হাসানুমাকে ছেড়ে দেওয়ার পর হাসানুমা আবার কিকুনু সিটিতে এসেছে। 3 বছর আগে ও এখানে একটি ওয়েস্ট রিসাইকেল কোম্পানিতে চাকরি করত। সেখানে ওর এক পুরনো কলিগও আছে। হাসানুমা তার সাথে ওই কোম্পানির ম্যানেজমেন্ট অফিসেই রয়েছে। হাসানুমার সম্পর্কে সব কিছু বলার পর উৎসুমি ইউকাওকে বলছিল, আপনাকে এখন আমাকে সাহায্য করতে হবে। ইউকাওর কথা, আমি একজন ফিজিসিস্ট, আমি কীভাবে তোমাকে কেস সলভ করতে সাহায্য করতে পারি? আবার উৎসুমির সাথে কথা বলে ইউকাও এটাও বুঝতে পারে উৎসুমি যে তার কাছে এসেছে কাসানোকে এই সম্পর্কে কিছু জানে না। মানে উৎসুমি কাসানোকার গোপনেই ইউকাওকে হেল্প করতে বলছে। এই জন্য ইউকাও উৎসুমিকে বলে দেয়, এটা তোমাদের পুলিশের কেস, এখানে আমার করার কিছু নেই। সিন চলে যায় কয়েকদিন পর। সাউরির বাবা ইউতারো রেস্টুরেন্টে। আমরা এখানে সাউরির বয়ফ্রেন্ড তাকাজাকিকে দেখতে পাই। তাকাজাকি মায়ের নামে একজনের সাথে দেখা করতে এসেছে। মায়ে মূলত একটি সংঘের প্রধান, মানে তাদের একটি গ্রুপ আছে, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে। তাকাজাকিও তাদের সাথে কাজ করে। সামনেই কিকুনু সিটি প্যারেড, তাই প্যারেডে পারফর্ম করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ইউকাওকে দেখা যায় ডিনার করতে এখানে এসেছে। আবার পাশে তোজিমা, নিকুরা এবং নিকুরার স্ত্রী রুমিও ছিল। তারা সবাই ওই প্যারেডের বিষয় নিয়ে আলোচনা করছে। তবে ঠিক তখনই সেখানে হাসানুমা এসে পড়ে। আর হাসানুমাকে দেখা মাত্রই সবাই একদম চুপ হয়ে যায়, কারণ শহরের সবাই জানে হাসানুমাই সাউরির খুনি। যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে, তারপরও শহরের সবাই তাকে খুনি মনে করে। আর সে যাকে খুন করেছে তার বাবা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। তবে হাসানুমার মধ্যে এমন কোনো প্রতিক্রিয়াই নেই। ইউতারা হাসানুমাকে প্রথমেই বলছিল তুমি এখান থেকে চলে যাও, কিন্তু হাসানুমা যেতে চাইছে না, সে ডিনার করে যাবে। তোজিমা উত্তেজিত হয়ে যায়। তাদের কথা, তুমি সাউরিকে খুন করেছ, তারপর কোন সাহসে তুমি এখানে এসেছ? হাসানুমা শুধু তাদের বলে, আমি যদি খুনি হতাম তাহলে পুলিশ আমাকে জেলে পাঠাতো, তার মানে আমি কাউকে খুন করিনি। তারপর ইউতারা কিচেন থেকে একটি ছুরি নিয়ে এসে হাসানুমাকে বের হয়ে যেতে বললে একসময় হাসানুমা বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে যায়। এখান থেকে সিন চলে যায় প্যারেডের দিন। কিকুনু সিটির রাস্তায় তখন সবাই প্যারেড উপভোগ করতে ব্যস্ত। ইউতারো রেস্টুরেন্ট বন্ধ করে সেখানে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এক মহিলা এসে খাবার অর্ডার করায় ইউতারো আর যেতে পারছে না। তাই ইউতারো ওই মহিলার জন্য খাবার তৈরি করছিল। অন্যদিকে প্যারেড অনুষ্ঠান চলছে। ইউকাও অন্যদের সাথে প্যারেড উপভোগ করছে আর ফোনে সব রেকর্ড করছে। যদিও ইউতারোরা আসতে পারেনি, তারপরে সাউরির ছোট বোন নাসুমি এখানে এসেছে। এদিকে রুমিকেও দেখা যায়। তাই নাসুমি রুমিকে দেখে এখানে ডাকলে রুমির সাথে ইউকাওর দেখা হয়। ইউকাও রুমির কাছে নিকুরার বিষয় জানতে চায়। রুমি বলে আসলে সে তো সিঙ্গিং কন্টেস্টের জাজ, তাই একটু পরে আসবে। ঠিক তখনই নাসুমির মা কল করে জানায় শেষ সময় একজন কাস্টমার এসেছিল, তার পেটের ব্যথার কারণে তাকে নিয়ে হসপিটাল যেতে হচ্ছে। তাই নাসুমি যেন দ্রুত তাদের রেস্টুরেন্টে চলে যায়। তার মায়ের কল পাওয়া মাত্রই নাসুমি সেখান থেকে সোজা রেস্টুরেন্টে চলে যায়। এদিকে ইউকাও আর রুমি অনুষ্ঠান উপভোগ করছে। কয়েকটি গ্রুপ আসার পর মায়ের গ্রুপটি আসে। মায়েরা মূলত আজকে একটি পাইরেটের অভিনয় করছে, যারা সাগরের জাহাজ নিয়ে ঘুরত আর বিভিন্ন দ্বীপপুঞ্জে গিয়ে গিয়ে সেখান থেকে টাকা পয়সা লুট করত। আর এই ড্রামাটা একটা পপুলার ড্রামা।
তো ড্রামার পার্টটা শেষ হয়ে যাওয়ার পর সিঙ্গিং কন্টেস্ট শুরু হয়। রুমি আর নিকোরাও আগের মতোই জাজের সিটে বসে আছে। তাদেরও আজ সাওরির কথা খুব মনে পড়ছে, কারণ কয়েক বছর আগে সাওরিও এখানে দাঁড়িয়ে গান গেয়েছিল। এখানে আমাদের পাস্টে একটি সিন দেখানো হয়। রুমি একদিন বাগানে কাজ করছিল, সাওরি সিডি বের করার কাজ চলছিল। তবে একটি ব্রেকে সাওরি নিচে রুমির সাথে কথা বলছিল। তখন রুমির কাছে সাওরি জানতে পারে রুমিরও শিল্পী হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সাওরির মতো ওইরকম প্রতিভা না থাকায় মূলত নিকুরার ইচ্ছে ছিল রুমিকে বড় শিল্পী তৈরি করা। কিন্তু রুমিকে যেহেতু সে বড় সিঙ্গার বানাতে পারেনি, এই জন্য নিকুরা রাত দিন পরিশ্রম করে সাওরিকে বড় সিঙ্গার তৈরি করতে চেষ্টা করছে। তবে ওই রাতে সাওরি নিখোঁজ হওয়ার সাথে সাথে নিকুরার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সিন চলে আসে প্রেজেন্টে। তজিমাকেও দেখা যায় জন্য বিয়ার নিয়ে এসেছে। ঠিক তখনই সেখান থেকে কয়েকটি পুলিশের গাড়ি চলে যায়। আর রাত হতে আমরা জানতে পারি হাসানুমা মারা গেছে। মানে হাসানুমা যে ওয়েস্ট রিসাইকেল ফ্যাক্টরিতে ছিল সেখানে নিজের রুমের মধ্যেই সে মারা গেছে। ধারণা করা হচ্ছে বিকাল 3টা থেকে 5টার মধ্যে তার মৃত্যু হয়েছে। তবে এক্স্যাক্টলি কী কারণে মৃত্যু হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। যদিও হাসানুমার রিলিজের পর থেকে কাসানুগা গোপনে তার উপর নজর রাখতে লোক লাগিয়ে রেখেছিল, কিন্তু 2 মাস পার হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ একসময় সার্ভেলেন্স বন্ধ করে দিয়েছিল। হাসানুমা মূলত মাসুরা নামে এই লোকটার সাথে এখানে থাকত, আর সেই প্রথম ওই বডি দেখে পুলিশকে কল করেছিল। এই জন্য পুলিশ প্রথমেই মাসুরাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে পুলিশ জানতে পেরেছে হাসানুমা মৃত্যুর আগে ঘুমের ওষুধ খেয়েছিল। এ ব্যাপারে মাসুরা জানায় সচরাচরও ঘুমের ওষুধ খায় না, তবে কী জন্য খেয়েছিল আমি জানি না। মাসুরার থেকে এটাও জানা যায় আজ থেকে 3 বছর আগে মাসুরা এবং হাসানুমা এই কোম্পানিতে চাকরি করত। হঠাৎ করে হাসানুমা এখান থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। তবে 2 মাস আগে হাসানুমা তার সাথে যোগাযোগ করে এখানে থাকতে চেয়েছে, আর হাসানুমা অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় মাসুরা হাসানুমাকে এখানে থাকতে দিয়েছিল। কাসানুগা মাসুরার কাছে ইউতারোর পরিবারের কথা জানতে চায় যে হাসানুমা কখনো আপনাকে ইউতারোর পরিবারের বিষয়ে কিছু বলেছিল, কারণ পুলিশ সন্দেহ করছে ইউতারোরা হয়তো বা প্রতিশোধ নিতে হাসানুমার খুন করতে পারে। তাই কাসানুগা ইউতারোকে জিজ্ঞাসাবাদ করে। আর ইউতারো জানায় ওই দিন দোকান বন্ধ করার আগ মুহূর্তে হঠাৎ একজন কাস্টমার আসে, আর খাওয়ার সময় তার পেটে ব্যথা হওয়ার কারণে আমরা তাকে হসপিটাল নিয়ে গিয়েছিলাম। সারাক্ষণ আমরা সেখানেই ছিলাম। অবশ্য হসপিটাল থেকে তথ্য নিয়েও জানা যায় ইউতারো এবং তার ওয়াইফ দুজনই হসপিটালে ছিল, আর নাসুমি ওই সময় রেস্টুরেন্টে ছিল। এদিকে পুলিশ ইউতারোর পরিবারকে সন্দেহ করছে দেখে ইউকা উৎসমিকে মেসেজ করে হাসানুমার মৃত্যুর বিষয়ে তথ্য জানতে চায়। আর এরপরই উৎসমি কাসানুগাকে নিয়ে ইউকার সাথে দেখা করে। আবার হাসানুমা যেদিন মারা গিয়েছিল ওই সময় সন্ধ্যাবেলায় ইউকা ইউতারো রেস্টুরেন্টে ছিল। এই জন্য কাসানুগা ইউকার কাছে জানতে চাচ্ছে যে হাসানুমার মৃত্যুর খবর পেয়ে তাদের মধ্যে রিয়াকশন কেমন ছিল। ইউকা তখন জানায় মায়ের ড্রামা গ্রুপ ড্রামায় সেকেন্ড হয়েছিল, তাই ওই সময় তারা সেটা সেলিব্রেট করছিল। তখনই মায়া এসে জানে যে হাসানুমার মৃত্যু হয়েছে, আর আচমকা হাসানুমার মৃত্যুর খবর পেয়ে সবাই তখন চমকে গিয়েছিল। সেখানে কারোর কোনো ব্যবহারে আনইউজুয়াল কিছু লক্ষ্য করা যায়নি। ইউকা হাসানুমার মৃত্যুর কারণ জানতে চাইলে কাসানুগা জানায় সাফোকেশনের কারণে ওর মৃত্যু হয়েছে। ও যে রুমের মধ্যে ছিল রুমটা অনেক ছোট ছিল, তবে গলা চেপে শ্বাসরোধ করার কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি কোনো স্ট্রাগলের আলামত আমরা পাইনি। তাই মৃত্যুর কারণটা এখনও অস্পষ্ট। উৎসমি বলে হাসানুমার রক্তে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল, তবে হাসানুমা সচরাচর এটা নিত না। ইউকার কথা হয়তো বা ওকে দেয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ঘুমের ওষুধের কারণে কারো সাফোকেশনে মারা যাওয়ার কথা নয়। আবার হাত পা বেঁধে নাকে এবং মুখে কাপড় চেপে যে মারা হয়েছে এমন কোনো চিহ্ন তো সেখানে পাওয়া যায়নি। এই সব কিছু শুনে ইউকা কেস সম্পর্কিত সকল ডিটেলস এমনকি ক্রাইম সিনও দেখতে চায়। উৎসমির কথা হঠাৎ করে আপনি এই কেসে এত ইন্টারেস্টেড কেন? ইউকা জানায় পুলিশ সাওরির পরিবারকে সন্দেহ করছে বিধায় সে এই কেস নিয়ে এত ইন্টারেস্টেড। এই জন্য কাসানুগা এবং উৎসমি ইউকাকে ওই স্পটে নিয়ে যায় এবং ইউকাকে দেখায় যে এই রুমের মধ্যে একটি ম্যাট্রেসের উপর হাসানুমার বডি পাওয়া গিয়েছিল। ইউকা ওই রুমের মধ্যে ঢুকে ভালো করে পর্যবেক্ষণ করে। ইউকা লক্ষ্য করে দরজা বন্ধ করে দিলে বাইরে থেকে ভিতরে কোনো কিছু দেখার কোনো সুযোগও নেই। তবে দরজাটি শাটার সিস্টেম, আর এখানে একটি হ্যান্ডেলও আছে। এই জন্য ইউকা ওই হ্যান্ডেলটি খুলতে বলে, আর ওই হ্যান্ডেল খুলতে দেখা যায় এই হ্যান্ডেলটি খোলার পর এখানে একটি ছিদ্র তৈরি হয়। তাই ইউকা ধারণা করছে ভ্যাকুয়াম ক্লিনারের মতো কিছু একটা দিয়ে এই ছিদ্র দিয়ে ভিতরের অক্সিজেন বাইরে বের করে আনা হয়েছে। এই জন্য অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে হাসানুমা মারা গেছে। তবে উৎসমিদের এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ইউকা বলে অক্সিজেন বের করা ছাড়াও ভিতরের অক্সিজেন কমানোর আরও কিছু উপায় আছে, কিন্তু এত ছোট ছিদ্র দিয়ে যেখান দিয়ে একটা মার্বেলও ঢোকে না সেখান দিয়ে ভিতরে এমন কি প্রবেশ করানো হয়েছে যে জন্য ভিতরে অক্সিজেন কমে গিয়েছে। ইউকা তখন হিলিয়াম গ্যাসের কথা বলে যে ভিতরে হয়তো বা হিলিয়াম গ্যাস প্রবেশ করানো হতে পারে। হিলিয়াম গ্যাসের ওজন বাতাসের থেকে কম,
প্রথমে হিলিয়াম গ্যাস বাতাসে ভেসে থাকবে, তবে ধীরে ধীরে চাপ প্রয়োগ করে নিচে আসতেই একে তো অক্সিজেন কমে যাবে, দ্বিতীয়ত হিলিয়াম গ্যাস গ্রহণ করায় দম বন্ধ হয়ে হাসানুমার মৃত্যু হবে। তবে এই থিওরিটাও উৎসুমির কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। ইউকার কথা আপনারা বলছেন এখানে কোনো স্ট্রাগল হয়নি, এতে করে তো এটাই প্রমাণ হচ্ছে। কিন্তু উৎসুমির কথা, এটা তো ফাইট করে মারার থেকে কষ্টসাধ্য, কেউ এত কষ্ট করে কেন তাকে মারতে যাবে? ইউকা বলে যে ওকে মেরেছে সে ওকে বন্দি বানানোর মেথড ইউজ করেছে, মানে প্রথমে ওকে বন্দি করেছে তারপর মেরেছে, তাই এখানে হয়তোবা কিলারের অন্য কোনো ইন্টেনশন ছিল। অবশ্য ইউকার এই থিওরি শুনে কাসানোকা বলছিল হাসানুমাকে মারার জন্য ইউতারের পরিবারের কেউই হয়তোবা এত জটিল মেথড ব্যবহার করার কথা নয়। কিন্তু উৎসুমি এটাই বুঝতে পারছে না, যেই হাসানুমাকে খুন করেছে সে কোনো না কোনো কারণে তো নিশ্চয়ই খুন করেছে। হাসানুমার উপর রাগের বশেই তো মেরেছে, কিন্তু হাসানুমাকে যে মেথডে খুন করা হয়েছে, মানে ইউকা যে মেথডের কথা বলছে সেই মেথড অনুযায়ী হাসানুমার মৃত্যুর জন্য হাসানুমার বিন্দুমাত্র কষ্ট হয়নি, খুব সহজে তার মৃত্যু হয়েছে। আবার ইউতারের পরিবার যদি তাদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইবে তাহলে এত সহজে কেন ওকে মারবে? ওকে নিশ্চয় কষ্ট দিয়ে মারার কথা, তাই ওই পরিবার কেউ এই কাজটি করেনি, অন্য কেউ করেছে। ইউকা তখন উৎসমিকে বলে, আমি প্রথমে মনে করেছিলাম সেখানে হিলিয়াম গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেখানে হিলিয়াম গ্যাস নয়, সেখানে লিকুইড নাইট্রোজেন দেওয়া হয়েছিল। আর এটা পরীক্ষা করতেই ইউকা সেই জায়গাতে একটি ম্যানিকুইন রেখে ঠিক একই রকম একটি সেট তৈরি করে, মানে হাসানুমা যে পরিস্থিতি ওখানে ছিল ঠিক সেই রকম একটি সিচুয়েশন তৈরি করে এবং দরজার হ্যান্ডেলের ছিদ্র দিয়ে লিকুইড নাইট্রোজেন প্রবেশ করাতে শুরু করে। পুরো রুমটি একদম অক্সিজেন শূন্য হতে মোট 20 লিটার পরিমাণ লিকুইড নাইট্রোজেন গ্যাস সেখানে প্রবেশ করাতে হয়। তার মানে যে এটা করেছে তাকে 20 লিটার লিকুইড নাইট্রোজেন ভিতরে প্রবেশ করাতে হয়েছিল। ইউকা কাসানোবা এবং উৎসমিকেও বলে, এত পরিমাণে লিকুইড নাইট্রোজেন প্রবেশ করানোই রুমের মধ্যে মেঘের মতো একটি স্তর তৈরি হবে, আর ধীরে ধীরে সেটা পানির মতো হয়ে পড়বে। প্রথমত অক্সিজেন শূন্য হয়ে যাওয়ায় ভিতরে থাকা হাসানুমার মৃত্যু হবে, আর লিকুইড নাইট্রোজেনের প্রভাবে যে মেঘ তৈরি হবে সেখান থেকে যে পানি আসবে সেটা নিশ্চয়ই ম্যাট্রেসের গায়ে লেগে থাকবে। আর এক্সপেরিমেন্টের পর ওই ম্যাট্রেসটি ওয়েট করে দেখা যায় ম্যাট্রেসটি আগে যখন রাখা হয়েছিল তার থেকে এখন 100 গ্রাম বেড়ে গেছে। আবার ওই সময় যখন হাসানুমার বডি উদ্ধার করা হয়েছিল তখনও সেই ম্যাট্রেসটি ভেজা ছিল। এতে করে স্পষ্টই প্রমাণ পাওয়া যাচ্ছে হাসানুমাকে খুন করতে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়েছে। তাই যেই খুনটি করেছে সে নিশ্চয়ই লিকুইড নাইট্রোজেনের ব্যবহার সম্পর্কে জানে। তাহলে সে কে হবে? এদিকে তোজিমার একটি মিট ফ্যাক্টরি আছে যেখানে তারা মিট ফ্রোজেন করতে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে। তাই কাসানোগা তোজিমার ফ্যাক্টরি তল্লাশি করে, আর তল্লাশি শেষে তারা জানতে পারে তোজিমার ফ্যাক্টরিতে যে পরিমাণ লিকুইড নাইট্রোজেন আনা হয়েছিল আর যে পরিমাণ ব্যবহার করা হয়েছে সেখান থেকে 20 লিটার লিকুইড নাইট্রোজেন মিসিং। আবার ইউকা যে এক্সপেরিমেন্ট করেছে সেখানে 20 লিটার লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন পড়েছিল, আর এখানে যদি 20 লিটার লিকুইড নাইট্রোজেন মিসিং, তার মানে ওই 20 লিটার লিকুইড নাইট্রোজেন তোজিমার ফ্যাক্টরি থেকে নেওয়া হয়েছিল। এই জন্য পুলিশের এখন তোজিমার উপর সন্দেহ হচ্ছে। তবে ওই অনুষ্ঠানে সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায় তোজিমা ওই অনুষ্ঠানেই ছিল। আবার কাসানোগা ধারণা করছে তোজিমা ওই গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়নি, অন্য কাউকে দিয়ে হয়তোবা পাঠিয়েছে। কিন্তু কে এই কাজটি করতে পারে এটা বের করতেই ওই প্রোগ্রামের এবং তার আশেপাশের যত রাস্তার সিসিটিভি ফুটেজ আছে সকল ফুটেজ পর্যবেক্ষণ করা হয়, কিন্তু কোনো ফুটেজের মধ্যেও গ্যাস সিলিন্ডার নিয়ে কাউকে যেতে বা আসতে দেখা যায়নি। এই জন্য উৎসুমি ইয়োগার সাথে দেখা করে ইয়োগাকেও বলে, আমার মনে হয় আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করা উচিত, কারণ ওই প্রোগ্রামের কোনো ফুটেজের মধ্যেই আমরা কাউকে লিকুইড নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার আনতে বা নিতে দেখিনি। তবে সেখানে একটি বড় বেলুন দেখা গিয়েছে যেটা হিলিয়াম গ্যাসের ব্যবহার হয়েছে, কিন্তু ইউকা তো লিকুইড নাইট্রোজেনের কথা বলেছে। তবে ইউকা ওই প্রোগ্রামের কয়েকটি ফুটেজের ভিতর থেকে একটি ফুটেজ দেখায় যেটা মূলত মায়াদের প্রোগ্রামের ফুটেজ। তাদের জাহাজের মধ্যে ধন সম্পদের একটি বক্স তোলা হয়েছিল, ওই বক্সের তল্লাশি করা হয়নি। এই জন্য উৎসমিরা মায়ের সাথে দেখা করে মায়ের গোডাউন থেকে ওই বক্সটি তল্লাশি করতে চায়। তবে পুলিশ প্রথম থেকে ইউতারোদেরকে সন্দেহ করে আসছে, তাই মায়াত প্রথমে সাহায্য করতে চাচ্ছিল না। পরে অবশ্য উৎসমি মায়াকে বোঝানোর পর মায়ের তল্লাশি করতে দেয়। এরপর ওই বক্সটি খুলতেই দেখা যায় সেখানে একটি ফাঁকা জায়গা রয়েছে। মায়া জানায় প্রোগ্রামের সময় তাদের পানির প্রয়োজন হয়, তাই সেখানে তারা মিনারেল ওয়াটারের কেসগুলো রাখে। আর ওই দিন এই কাজের দায়িত্ব ছিল তাগাজাগির উপর, এই জন্য তাগাজাগিকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়। আবার একটি সিসিটিভি ফুটেজের মধ্যে তাগাজাগিকে একটি কার্টুন নিয়ে আসতে দেখা গিয়েছে। উৎসমি ওই ফটো দেখিয়ে জানতে চায়, তুমি এই কার্টুনে করে কী এনেছিলে সত্যিটা বলো। আবার আমরা যতদূর জানতে পেরেছি সাউরির সাথে তোমার সম্পর্ক ছিল। তখন তাগাজাগি তাদের পাস্টে একটি ঘটনার কথা বলে। তাগাজাগি একদিন ক্লাসে যাচ্ছিল, সাউরি তখন তাগাজাগিকে বলছিল, আমি ভাবছি আমি গান ছেড়ে দিব। তাগাজাগির কথা কেন, কিছু হয়েছে?
সাওরি বলছিল আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তাগাজাগির কথা আমিও তো চাই, কিন্তু গানের সাথে তার সম্পর্ক কি? সাওরির বিহেভিয়ারে তাগাজাগিরও মনে হচ্ছিল সাওরি হয়তোবা কিছু লুকাচ্ছে। এদিকে আবার তাগাজাগি ক্লাসের সময় হয়ে গেছে, তাগাজাগিকে যেতে হবে। এই জন্য তাগাজাগি সেদিন চলে গিয়েছিল। তাগাজাগি বলে সাওরির সাথে ওই দিনই আমার শেষ দেখা হয়েছিল। ওই দিন ওর কথা আমার মনে হয়েছিল ও আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু ও আমাকে এক্স্যাক্টলি কী বলতে চেয়েছিল আমি সেদিন জানতে পারিনি। উৎসুমি তখন তাগাজাগিকে বলে তাহলে তো নিশ্চয়ই হাসানুমার উপর তোমার রাগ থাকার কথা, আর সেই রাগ থেকে হয়তো তুমি প্রতিশোধ নিয়েছ। তাগাজাগি বলে আমি কোনো প্রতিশোধ নিতে এই প্ল্যানে জয়েন করিনি। তাগাজাগির মুখে প্ল্যানের কথা শুনি উৎসুমি জানতে চায় তুমি কিসের প্ল্যানের কথা বলছো? তাগাজাগি তখন উৎসুমিকে বলে তজিমার কথা মতোই সে লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডারটা ওই প্রোগ্রামের স্থল থেকে একটি গাড়িতে করে হাসানুমার ওই জায়গার সামনে রেখে এসেছিল। হাসানুমাকে খুন করার তার কোনো প্ল্যান ছিল না, তাকে শুধু তজিমা এতটুকুই করতে বলেছিল। এরপর তজিমাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাগাজাগির কথায় তজিমাও স্বীকার করে নেয় তজিমার কথা ও সাওরির সাথে যেটা করেছে এটা ওর প্রাপ্য ছিল। কিন্তু কাসানুগা বোঝায় ও যত অন্যায় করুক না কেন ওকে শাস্তি দেওয়া বা ওর মৃত্যুদণ্ড দেওয়ার একমাত্র অধিকার আইনের। তোমরা তো আর আইন হাতে তুলে নিতে পারো না। তজিমার কথা তোমার আইন কি করতে পেরেছে? আগেও তো অ্যারেস্ট করেছিলে, শাস্তি দিতে পেরেছ? সাওরির সাথে যেটা ঘটেছে তার জন্য কে দায়ী? পুলিশ, আইন। তজিমার মুখে এই কথা শুনে কাসানুগা আর কোনো জবাবই দিতে পারছিল না, কারণ আমরা আগেও দেখেছি সাওরির মৃত্যুর জন্য কাসানুগা নিজেকে দায়ী করেছে। এরপর কাসানুগা ইউকাওয়ার সাথে দেখা করে। তারা দুজনেই ধারণা করছে যদিও প্ল্যানটা তজিমার ছিল, তজিময় প্রোগ্রামই ছিল। আবার তাকাজাগি যে একাই হাসানুমাকে খুন করেছে এমনটা মনে হচ্ছে না। তারা দুজনই ধারণা করছে তাদের এই প্ল্যান কার্যকর করতে তাদের সাথে এক বা একাধিক কেউ থাকতে পারে। তবে সে কে হতে পারে? কুসানাগিও বুঝতে পারছে না এমন কে হতে পারে যে হাসানুমাকে খুন করেছে। তবে তখনই ইউকাওয়া ইওনার কথা বলে, মানে যে মেয়েকে হাসানুমা 15 বছর আগে খুন করেছিল। ইউকাওয়া ধারণা করছে ওই মেয়ের কোনো স্বজনত প্রতিশোধ নিতে হাসানুমাকে খুন করতে পারে। কাসানুগার কথা যতদূর আমি জানি ওই মেয়ের মা আত্মহন করেছিল, আর তাদের পরিবারের কোনো ব্যক্তি জীবিত নেই। তাহলে ওই মেয়ের খুনের প্রতিশোধ নিতে কে এই কাজটি করবে? আর এরপরই পুলিশ মাসুরাকে অ্যারেস্ট করে। কাসানুগা জানতে পারে আজ থেকে 15 বছর আগে হাসানুমা ইউনা নামে যে মেয়েটিকে খুন করেছিল মাসুরা ওই মেয়ের মামা। যদিও মাসুরা তার পরিচয় গোপন করার চেষ্টা করেছে, কিন্তু মাসুরা যে ইউনার মায়ের ভাই সেটা শুধুমাত্র মাসুরার মায়ের ল্যান্ডের একটি ডকুমেন্টসে দেখা যাচ্ছে। এছাড়া এমন কোনো ডকুমেন্টসই নেই যার দ্বারা প্রমাণ করা যায় মাসুরা ইউনার মামা ছিল। এমনকি মাসুরার সকল কর্মস্থল এবং তার থাকার জায়গাতেও কোনো এভিডেন্সই পাওয়া যাচ্ছে না। তবে কুসানাগির ধারণা মাসুরাও হয়তোবা একা কাজটি করেনি, ইউতারোরা হয়তোবা এই বিষয়ে কিছু জানে। তাই কুসানাগি ইউতারোর সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। তবে কুসানাগির আগেই ইউতারোর সাথে দেখা করে এবং ইউতারকেও বলে পুলিশের তদন্ত অনেক কিছু বের হয়ে এসেছে। পুলিশ জানতে পেরেছে তজিমা তাকাজাগিকে দিয়ে হাসানুমার ওখানে একটি গ্যাস সিলিন্ডার নিয়েছিল। আর যতদূর আমি জানি তজিমা তোমাকে না জানিয়ে কোনো প্ল্যান করবে না। আর তুমি যদি আমার কথা ইগনোর করার চেষ্টা করো তখন কিন্তু প্রমাণ হয়ে যাবে তুমি শুরু থেকে সব কিছু জানো। এরপরে আমাদের দেখানো হয় যে রাতে হাসানুমা এই রেস্টুরেন্টে এসেছিল ওই রাতে ইউতারোরা যখন রেস্টুরেন্ট বন্ধ করছিল ঠিক তখনই মাসুরা এসে ইউতারোকে তার পরিচয় দিয়ে বলেছিল আজ থেকে 15 বছর আগে কিভাবে হাসানুমা তার ভাগ্নিকে খুন করেছিল। আর এরপর ইউতারো তজিমাকেও সব কিছু বলে। তবে ইউতারো সত্যিটা জানতে চাচ্ছিল যে হাসানুমা সত্যিই কি তার মেয়েকে খুন করেছে কিনা। তাই ইউতারো আর তজিমা মূলত হাসানুমার স্বীকারোক্তি নেওয়ার প্ল্যান করেছিল। হাসানুমাকে খুন করার কোনো প্ল্যান ছিল না। তবে ইউতারোর কথা শুনে ইউকাওয়া জানতে চায় ওই দিন আপনার রেস্টুরেন্টে একজন ফিমেল কাস্টমার এসেছিল, এই জন্যই আপনি সেদিন বের হতে পারেননি। তাকে নিয়ে আপনার হসপিটালে যেতে হয়েছিল, যে জন্য আপনাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যেত। আপনি যেহেতু সেখানে যেতে পারেননি তাহলে আপনাদের প্ল্যান কাজে লাগিয়ে হাসানুমাকে কে খুন করেছে? ইউতারো শুধু ইউকাওয়াকে বলে আমি আপনাকে সেটা বলতে পারবো না, কারণ আমি যদি আপনাকে তার কথা বলি আমি কখনই তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। ঠিক তখনই ইউকার ফোনে কেউ কল করে জানায় হাসানুমাকে খুন করার দায় স্বীকার করে নিকুরা পুলিশের কাছে স্যারেন্ডার করেছে। সিন চলে যায় থানায়। কুসানাগি নিকুরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নিকুরা বলে আমাদের প্ল্যান ছিল আমরা হাসানুমাকে ওই রুমের মধ্যে বন্দি করে ওকে ভয় দেখিয়ে ওর থেকে স্বীকারোক্তি নিব যে ওই সাওরিকে অপহরণ করে খুন করেছিল, যাতে সেই স্বীকারোক্তি আমরা পুলিশকে দিয়ে ওকে শাস্তি দিতে পারি। ওকে খুন করার কোনো প্ল্যানই আমাদের ছিল না, আর এই জন্যই মূলত আমি ওই প্ল্যানে জয়েন করেছিলাম। কুসানাগি জানতে চায় লিকুইড নাইট্রোজেন দিয়ে ভয় দেখানোর আইডিয়াটা কার ছিল। নিকুরা বলে এটা ইউতারোর আইডিয়া ছিল। এরপরে প্ল্যানের বিষয়ে জানতে চাইলে নিকুরা জানায় তাদের প্ল্যান মতো ওই নাইট্রোজেনের সিলিন্ডারটি
ম্যানেজমেন্ট অফিসের সামনে তাকাচাকি নিয়ে রেখে আসার কথা ছিল। তাকাচাকি সেটা রেখেও এসেছিল। তবে প্ল্যান কার্যকর করার ঠিক আগ মুহূর্তেই তজিমা কল করে প্ল্যান ক্যান্সেল করে দেয়। কারণ ইউতারো রেস্টুরেন্টে ওই মহিলা অসুস্থ হয়ে পড়ায় ইউতারো ওই মহিলাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তাই ইউতারো আসতে পারছিল না। তজিমা বলেছিল যে কোনো মূল্যে ওই নাইট্রোজেন সিলিন্ডারটি ফিরিয়ে নিয়ে আসতে। নিকুরা বলে তজিমার কল পেয়ে আমি নিজে ওই সিলিন্ডার আনতে গিয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমি আমার মাইন্ড চেঞ্জ করে ফেলি। কারণ আমাদের কোনো বাচ্চা ছিল না। সাউরি ছিল আমাদের মেয়ের মতো। ওই ছিল আমাদের স্বপ্ন, কিন্তু ওই শয়তানটা সব কেড়ে নিয়েছিল। নিকুরা বলে এরপর আমি ওই ফাঁকা দিয়ে রুমের মধ্যে লিকুইড নাইট্রোজেন গ্যাস ছেড়ে দেই। এরপর আমি বুঝতে পারলাম ওর ঘুম ভেঙে গিয়েছে। তখন আমি ওকে বলি, তুই যদি বাঁচতে চাস আমাকে সত্যিটা বল, সাউরির সাথে তুই কী করেছিলি? হাসনুমা তখন সব স্বীকার করে। হাসনুমা বলে ওই রাতে নিশিজুই চিলড্রেন্স পার্কে থেকে হাসনুমা সাউরিকে কিডন্যাপ করে নিয়ে যায়। ও সাউরির সাথে ভায়োলেন্ট হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাউরি বাধা দেয়। ও সাউরির মাথায় আঘাত করে সাউরিকে খুন করেছিল। ও সব কিছু স্বীকার করে নেয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেই। তবে যতক্ষণে আমি ওকে উদ্ধার করব তার আগেও মারা গিয়েছিল। কিন্তু হাসানুমার মতো একজন খুনি, কুসানাগি যাকে এত জিজ্ঞাসাবাদের পর মুখ খোলেনি, সে এত সহজে স্বীকার করে নিয়েছে। কুসানাগি এটা মানতে পারছে না। নিকোরার কথা আমিও কখনো সারেন্ডার করতাম না। যখন আমি দেখতে পেলাম আমার জন্য ইউতার পরিবারকে সন্দেহ করা হচ্ছে, তখন আমি সারেন্ডার করার সিদ্ধান্ত নিই। এরপর পুলিশ একটি প্রেস ব্রিফিং ডেকে নিকোরার সম্পর্কে জানিয়ে দেয় যে সে হাসানুমার খুনের দায় স্বীকার করেছে। এরপর উৎসুমি আর কুসানাগি ইউকাওকে বিষয়গুলো জানায়। তবে ইউকা এটা বিশ্বাস করতে চাচ্ছে না। ইউকা ধারণা করছে এটা একটা সাজানো গল্প হতে পারে। তবে এর পিছনেও যে অন্য কিছু থাকতে পারে কুসানাগিও সেটা ভাবতে পারছে না। কারণ এমনিতেও কুসানাগি শুধুমাত্র হোসেনুমার কনফেশন দরকার ছিল। কনফেশন পেয়েছে ঠিকই, কিন্তু কেসটা অগ্রসর করার জন্য হোসেনুমা জীবিত নেই। সাউরির কেসটা ক্লোজ হয়ে যাবে, তাই কুসানাগি চলে যায়। আর এরপরে ইউকা উৎসুমিকে বলছিল, তোমার কি মনে হয় হোসেনুমার মতো এত ভয়ানক কিলার এত সহজে কনফেশন দিয়ে দিবে? কিন্তু উৎসুমির কথা নিকুরা যেমনটা বলেছে যে মৃত্যুর আগে হোসেনুমা তার কনফেশনে বলেছিল ওই রাতে হোসেনুমা সাউরিকে ওই পার্কে নিয়ে গিয়েছিল। সেখানে সাউরির সাথে তার স্ট্রাগল হয়েছে। আমি পুলিশের ডেটা পর্যবেক্ষণ করে দেখেছি ওই রাতে পার্কের আশেপাশের লোকজন সেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের শব্দ পেয়েছিল। এই সব কিছুতে তো স্পষ্ট প্রমাণ হয়ে যায় নিকুরা যেমনটা বলছে সত্যি বলেছে। কিন্তু ইউকার কথা এটাকে একটু ভিন্নভাবে চিন্তা করে দেখো। এমনও তো হতে পারে নিকুরা আগে থেকেই এই ইনসিডেন্টের সম্পর্কে জানত। এখানে আমরা দেখতে পাই নিকুরা যখন পুলিশকে ওই পার্কের বিষয় বলেছিল, ইউকা ওই পার্কে তদন্ত করতে গিয়েছিল। অন্যদিকে ঠিক একই সময়ে পুলিশ নিকুরাকে ইউকার খুনের ওই লোকেশনে নিয়ে গিয়েছিল। মূলত ওই দিন নিকুরা এখানে কিভাবে হোসেনুমাকে খুন করেছিল ঠিক একইভাবে একটি ডেমো দেখাচ্ছিল। তখনই ইউকা উৎসুমিকে কল করে একটি বিষয় তদন্ত করতে বলে। সাথে এটাও বলে আমি যেটা তদন্ত করতে বলেছি সেটা কুসানাগি যেন কিছু না জানতে পারে। আর তুমি আমাকে জিজ্ঞেস করো না আমি কেন জানতে চেয়েছি। যদি তুমি আমার এই দুই কন্ডিশন রাজি থাকো তবেই তুমি তদন্ত করো। এখানে ইউকা এটাও জানতে পারে 2019 সালে এখানে একটি কনস্ট্রাকশনের কাজ হয়েছিল। আর ইউকা উৎসমিকে যে বিষয় তদন্ত করতে বলেছিল ওই তদন্তের ভিত্তিতেই ইউকা নিকুরার ওয়াইফ রুমির সাথে দেখা করে। ইউকা রুমিকে হাসানুমার কথা বলে যে হাসানুমা এত বড় শয়তান ছিল যে পুলিশকে বোকা বানাতো। সাউরির কেসের তদন্তের সময় তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করা হয় সে এক বিন্দুও কাঁপেনি। এমনকি শুরু থেকে শেষ পর্যন্ত সাইলেন্ট থেকেছে। কারণ হাসানুমা জানত হাসানুমা সাউরিকে খুন করেনি, সাউরিকে অন্য কেউ খুন করেছে। আর সাউরিকে কে খুন করেছে হাসানুমা সেটাও জানত। ওই রাতে সাউরিকে যে খুন করেছিল সে পার্কের মধ্যে সাউরির বডি রেখে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তেই হাসানুমা সেখান থেকে সাউরির বডি নিয়ে যায়। আর পরবর্তীতে আসল কিলার আবার যখন সেখানে ফিরে গিয়েছিল সেখানে গিয়ে সে সাউরির বডি আর পায়নি। এরপর হাসানুমা কিকুনো সিটি ত্যাগ করে চলে গিয়েছিল। 3 বছর পর্যন্ত আত্মগোপনে থেকে স্ট্যাটাস অফ লিমিটেশনের অপেক্ষা করেছে। আর 3 বছর পার হয়ে যাওয়া মাত্রই হাসানুমা প্রথমেই সাউরির খুনের বিষয়টি পাবলিকের সামনে আনার জন্য নিজের বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ সাউরির রক্তযুক্ত হাসানুমার জ্যাকেট উদ্ধার করেছিল। এটাও মূলত হাসানুমার একটি প্ল্যান ছিল। সে মূলত তার অ্যারেস্টের দ্বারা আসল খুনিকে একটি মেসেজ দিয়েছে। আর এরপর হাসানুমাকে যখন পুলিশ ছেড়ে দিয়েছিল বের হয়ে হাসানুমা প্রথমে আসল খুনির সাথে কন্ট্যাক্ট করেছিল। আর সে অন্য কেউ নয়, আপনি। আর এরপরে রুমি সত্যিটা খুলে বলে। আর এখান থেকে সিন চলে যায় সাউরির খুনের রাতে। এখানে আমরা সাউরির খুনের আসল রহস্যটা জানতে পারি। ওই রাতে সাউরি আর রুমি ওই পার্কে বসে কথা বলছিল। সাউরি বলছিল আমি গান ছেড়ে দিতে চাই। কিন্তু রুমির কথা কেন? সামনেই তোমার ডিবিউট, আর এখনই তুমি গান ছেড়ে দেওয়ার কথা কেন বলছো? তাকাজাকি তোমাকে ছেড়ে দিতে বলেছে?
সাউরি বলে ও তো আমাকে আরও সাপোর্ট করে। রুমির কথা তাহলে কেন? সাউরি জানে আমি প্রেগনেন্ট, আমি ওকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাই, আমি আর গান গাইতে পারবো না। রুমি তখন সাউরিকে বোঝানোর চেষ্টা করে, হঠাৎ করে তুমি যদি এভাবে গান ছেড়ে দিতে চাও, নিকুরার কি হবে? নিকুরার স্বপ্নের কি হবে? নিকুরা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কত কি করেছে, কত কষ্ট করেছে। সাউরি বলে ঠিক আছে, আমি আঙ্কেলকে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাহলে তো হলো। সাউরি নিকুরাকে বলতে যাচ্ছিল, তখনই রুমি সাউরিকে আটকে দেয়। সাউরি তখন রুমিকে এটাও বলে, আঙ্কেল সবসময় আপনাকে সিঙ্গার বানানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু আপনি সেটা পূরণ করতে পারেননি, যে জন্য আঙ্কেল আমাকে সিঙ্গার বানানোর চেষ্টা করছে। আর এর জন্য যে আপনার আমার প্রতি একটা জেলাস আছে সেটাও আমি লক্ষ্য করেছি। জেলাসের কথা শুনেই রুমি সাউরিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সাউরি সেখানে থাকা লোহার পাইপের উপর পড়ে স্পটেই মারা যায়। আর রুমি যখন বুঝতে পারে সাউরি মারা গেছে, রুমি পার্ক থেকে দৌড়ে বের হয়ে আসে। রুমি নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটি ওভারব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে রুমির সেন্স ফিরলে রুমি আবারও পার্কে ফিরে আসে। তবে পার্কে এসে দেখে সাউরির বডি নেই, মানে এখানে যে কিছু হয়েছিল তার কোনো চিহ্নই নেই। এরপর 3 বছর কেটে যায়। সাউরির খুনের বিষয়টি সামনে আসে। পুলিশ হাসানুমাকে অ্যারেস্ট করে। আর হাসানুমা যেদিন রিলিজ হয়, হাসানুমা বের হয়ে রুমিকে কল করে ওই রাতের বিষয় বলে যে হাসানুমা ওই রাতে সব কিছু দেখেছে। হাসানুমা রুমিকে ব্ল্যাকমেইল করে 1 মিলিয়ন ইয়েন দাবি করে, কিন্তু এত টাকা রুমির একার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তখন রুমি পুরো বিষয়টি নিকুরাকে জানায়। রুমি পুলিশকেও সব সত্যিটা বলতে চাচ্ছিল, কিন্তু নিকুরা রুমিকে বাধা দেয়। এমনিতে নিকুরার কোনো সন্তান নেই, সাউরিকে সন্তানের মতো ভালোবাসত, সেও খুন হয়েছে। নিকুরা কোনো কিছুতে রুমিকে হারাতে চাইছে না, তাই নিকুরা রুমিকে কথা দেয় যে কোনো মূল্যে আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপর তজিমারা যখন হাসানুমাকে ভয় দেখিয়ে হাসানুমার কনফেশন নেওয়ার প্ল্যানটি করেছিল, ওই প্ল্যানের কথা জানতে পেরে নিকুরা হাসানুমাকে খুন করার প্ল্যান করে। নিকুরা ভালো করে জানত ইউতারো তার সাথে থাকলে ইউতারো সব সত্যিটা জানতে পারবে। এই জন্য ইউতারো যখন রেস্টুরেন্ট বন্ধ করছিল, নিকুলাই তার ভাড়া করা এক মহিলাকে ইউতারো রেস্টুরেন্টে পাঠিয়েছিল। এমনকি নিকুরার প্ল্যান মতোই মহিলা পেটে ব্যথার নাটক করলে ইউতারো ওই মহিলাকে নিয়ে হসপিটালে চলে যায়, যে জন্য ইউতারো তার প্ল্যান কার্যকর করতে আসতে পারেনি। আর এই সুযোগে নিকুরা হাসানুমাকে খুন করে চিরদিনের জন্য সত্যটা গোপন করে দিয়েছে। মানে ওই রাতে রুমির দ্বারাই যে সাউরির খুন হয়েছে এটা আর কেউ জানতে পারল না। সিন চলে আসে প্রেজেন্টে। ইউকার কাছে সব সত্যিটা জানতে পেরে উৎসুমি কোসানাগিকে কল করে বিষয়টি জানাতে চাচ্ছিল, তবে ইউকাও বাধা দেয়। ইউকার কথা, ওই দিন রুমি তার কাছে সব সত্যিটা খুলে বলেছিল যতটুকু রুমি জানত, কিন্তু ওই গল্পের পিছেও একটি সত্যি আছে যেটা রুমিও জানত না। উৎসুমি জানতে চায় কি সেটা। ইউকা তখন উৎসুমির কাছে জানতে চায় মানুষের রক্ত কখন বের হয়। যখন হাসানুমার জ্যাকেটের সাথে সাউরির রক্ত পাওয়া গিয়েছিল তখনই তোমরা হাসানুমাকে সাউরির খুনি হিসেবে সন্দেহ করেছ, কিন্তু সাউরি যে পার্ক থেকে নিখোঁজ হয়েছিল পুলিশ ওই পার্কে তদন্ত করে সেখানে কোনো রক্তের চিহ্ন পায়নি। তার মানে হাসানুমা যখন সাউরিকে সেখান থেকে নিয়ে গিয়েছিল তখন সাউরির শরীর থেকে কোনো রক্ত বেরিয়ে হয়নি। তাই ইউকা ধারণা করছে হাসানুমা যখন সাউরিকে এখান থেকে নিয়ে গিয়েছিল ওই সময় হয়তোবা আঘাতের কারণে সাউরি বেহুশ হয়েছিল। আর এরপর যখন সাউরির জ্ঞান ফিরেছে তখন হাসানুমার সাথে সাউরির হয়তো স্ট্রাগল হয়েছে। আর একসময় হাসানুমা সাউরির মাথার পিছে হাতুড়ি দিয়ে আঘাত করে সাউরিকে খুন করেছে। আর ওই সময় সাউরির রক্ত হাসানুমার জ্যাকেটে লেগে গিয়েছিল, যেটা পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করেছে। আর ইউকোর এই থিওরি প্রমাণ করার জন্য ইউকোর কাছে আরও একটি এভিডেন্সও আছে, কারণ সাউরি তার মাথার চুল বাঁধতে একটি হেয়ারপিন ব্যবহার করত। ওই রাতে সাউরি যখন এখানে পড়ে গিয়েছিল তখন সাউরির হেয়ারপিনটি এখানে পড়েছিল। রুমি পরবর্তীতে ফিরে এসে সাউরির বডি এখানে ঠিকই পায়নি, কিন্তু সাউরির মাথার ওই হেয়ারপিনটি পেয়েছিল। ওই দিনের পর থেকে রুমি ওই হেয়ারপিনটি তার কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছে। আর ওই হেয়ারপিনের মধ্যে কোনো রক্তের ছিটে ফোঁটাও পাওয়া যায়নি। তার মানে রুমি যখন সাউরিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল পাইপের আঘাতে সাউরি শুধু অজ্ঞান হয়েছিল, সাউরির মাথা ফেটে কোনো রক্ত বের হয়নি। কারণ রক্ত বের হলে ওই হেয়ারপিনের সাথে বিন্দুমাত্র রক্ত থাকার কথা। যেহেতু ওই পিনের সাথে কোনো রক্ত পাওয়া যায়নি তার মানে সাউরি তখনও জীবিত ছিল। আর এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে ইউকা যে থিওরি বলছে সেটাই সত্যি, মানে রুমির হাতে সাউরির খুন হয়নি, সাউরিকে হাসানুমায় খুন করেছিল। এরপর ইউকা কোসানাগিকেও জানালে কোসানাগি সাউরির বাবা মাকেও বিষয়টি জানায় যে আসলে সেখানে কি ঘটেছিল। কোসানাগি নিকুরাকেও বিষয়টি জানায়, কারণ নিকুরা জানতো সে তার ওয়াইফকে প্রোটেক্ট করতে এসব করেছে। নিকুরা তো তার ওয়াইফকে খুনি ভাবছিল। কোসানাগি নিকুরাকে সত্যিটা খুলে বলে যে তোমার ওয়াইফের দ্বারা সাউরির খুন হয়নি, সাউরির খুন হাসানুমায় করেছিল। নিকুরাই যে হাসানুমাকে খুন করেছে এটা প্রমাণ হয়ে গেছে। তবে সত্যিটা জানার পর
নিকুরা অন্তত মানসিকভাবে এতটুকু স্বস্তি পাবে যা সাওরের খুন তার ওয়াইফ করেনি, হোসনুমা করেছিল। তবে সব কিছু জানার পর কোসানাকে শুধু নিকুরাকে অনুরোধ করে, এখন তো অন্তত আপনি মুখ খুলুন। মানে নিকুরা যে রুমিকে বাঁচানোর জন্য এই খুনটি করেছে এটা নিকুরা এখনও পর্যন্ত স্বীকার করেনি, আর নিকুরা সেটা কখনো স্বীকারও করবে না। তাই নিকুরা নিশ্চুপ বসে আছে। সিন চলে যায় এর কয়েকদিন পর। নিকুরা যেহেতু হোসনুমাকে খুন করার দায় স্বীকার করেছে, তাই নিকুরার বিরুদ্ধে হোসনুমাকে খুনের চার্জ দেওয়া হয়েছে। অন্যদিকে মাসুরা, যে ওই দিন হোসনুমাকে ঘুমের ওষুধ খাইয়েছিল, পুলিশ এখনও প্রমাণ পায়নি যে সে এই খুনের সাথে জড়িত ছিল কি ছিল না। মাসুরা এখনও এই শহরের মধ্যে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করছে। আবার ইউতারোরা যে প্ল্যান করেছিল সেটা তারা প্রসিকিউট করতে পারেনি, তাই ইউতারো এখন মুক্ত। আবার তোজিমা, যে লিকুইড নাইট্রোজেন সাপ্লাই দিয়েছিল, সে নিকুরার খুনের প্ল্যান সম্পর্কে জানত না, এই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে তাকাজাকিও এই খুনের প্ল্যানের সাথে যুক্ত ছিল না, তাই তাকাজাকির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কুসানাগিও এখন এই কেসের পরবর্তী কার্যক্রম নিয়ে ব্যস্ত। আর এর ভিতর দিয়েই মুভিটা শেষ হয়। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।